রাসেলের এই হঠাৎ ভুল বদল দেখে শুভ্র তীক্ষ্ণ নজরে ওর দিকে তাকালো। ফোনের ওপাশ থেকে কেউ কথা বললেও সেদিকে পাত্তা না দিয়ে রাসেলের দিকে সরাসরি প্রশ্ন ছড়ে দিল, কিন্তু রাসেল, তুমি তো কিছুক্ষণ আগেই আমাকে বলে এতগুলো টাকা দেওয়া সম্ভব না, আর এখন বলছো দিবে? ব্যাপার কি বলো তো? রাসেল অপ্রস্তুত ভাবে দাঁত বের করে হাসলো সে, আর চোখে একবার হৃদির দিকে তাকিয়ে নিল, যা শুভ্রর নজর এড়ালো না। রাসেলের মতিগতি যে সুবিধা নয় তা শুভ্র শুরু থেকেই জানে। রাসেল নিজেকে সামনে নিয়ে একটু তড়িঘড়ি করে বলল, আরে ব্রো, আমি তো জাস্ট মজা করছিলাম, অনেকদিন পর সবার সাথে দেখা, তাই একটু ফাজলামি করলাম আর কি। গেট ইট? শুভ্র ওর কথার কোনো উত্তর দিল না। সে এবার কঠোর নজরে মিহি, পাখি আর ইমনের দিকে তাকালো। গম্ভীর আর ধমকে সুরে বলল, বাড়ির বড়রা কি তোদের হাত খরচ দেয়নি যে এইভাবে ভিক্ষুকের মতো টাকার জন্য মানুষের পেছনে পেছনে ঘুরছিস? আর সেকেন্ড টাইম যদি তোদের এখানে দাঁড়িয়ে থাকতে দেখি তবে চড়িয়ে সবগুলোর দাঁত ফেলে দেব। গেট আউট। শুভ্রর এমন রুদ্রমূর্তি দেখে ওরা তিনজনেই বেশ ভয় পেয়ে গেল, আর এক মুহূর্ত কথা না বাড়িয়ে যে যার মতো সেখান থেকে চম্পট দিল। হৃদি তখনও সেখানেও থমকে দাঁড়িয়েছিল। শুভ্র এবার হৃদির দিকে ফিরে দাঁতে দাঁত চেপে হিসিয়ে শুধালো, তোর কি খুব চর খাওয়ার ইচ্ছে হয়েছে, নাকি এখান থেকে যাওয়ার পথ ভুলে গেছিস? হৃদি আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ানোর সাহস পেল না, শুধু দ্রুত পায়ে বাড়ির ভিতরে চলে গেল সে। রাসেল পুরো বিষয়টা একদম হাবা হয়ে তাকিয়ে রইল। সে শুভ্রকে কিছু একটা বলতে চাইলো, কিন্তু তার আগে শুভ্র গটগট করে বাড়ির মেন গেট দিয়ে বেরিয়ে গেল। রাসেল একা উঠানে দাঁড়িয়ে মাথা চুলকাতে চুলকাতে বিড়বিড় করে বলল, কি হচ্ছে এসব আমার সাথে? এই শুভ্র কেন আমার সব প্ল্যানে বারবার জল ঢেলে দিচ্ছে? আচ্ছা, আমি কি ওর কোনো জাতশত্রু নাকি যে ও এমন করছে? ড্যাম ইট। দুপুরে ড্রয়িং রুমে বেশ আড্ডার আমেজ। বড়রা এক পাশে বসে গল্প করছেন, আর অন্য পাশে মিহি, পাখি, ইমন আর রীতি চারজন মিলে আইস করে চিপস খাচ্ছে আর টিভিতে সিনেমা দেখছে। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে ঘেমে নিয়ে ঢুকলো রাসেল। কপালে ঘামের বিন্দু চিকচিক করছে যে সে ড্রয়িং রুমে ঢুকেই সরাসরি রীতির পাশের সোফাটায় ধপ করে বসে পড়ল। তারপর বিলকিস চৌধুরীর উদ্দেশ্যে হাত ছেড়ে বলল, মামি, এক গ্লাস ঠান্ডা পানি দাও তো, যা রোদ আর গরম পড়েছে বাইরে, মরে গেলাম। হুট করে নিজের একদম গা ঘেঁষে রাসেলকে বসতে দেখে রীতি বেশ অপ্রস্তুত আর অপদস্থ বোধ করল। সে অন্য সোফায় যাওয়ার জন্য উঠে দাঁড়াতে নিলেই রাসেল চট করে ওর হাতটা ধরে ফেলল। কোথায় যাচ্ছ? বসো এখানে, সমস্যা কি? ঠিক সেই মুহূর্তে সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো শুভ্র, ওর সাথে তুর্য আর রিফাত। ওরা শুভ্রর বন্ধু। গ্রাম দেখার খুব শখ ছিল বলে শুভ্র ওদের নিয়ে এসেছে। কিন্তু ভেতরে ঢুকেই শুভ্র চোখ গিয়ে পড়লো সোফার ওপর। রাসেলকে আবারও রীতির হাত ধরতে দেখে শুভ্র জল শক্ত হয়ে এলো। সে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো। হাউ ডেয়ার হি টাচ হার অ্যাগেইন? কথাটা যেন মনে মনে আওড়ালো ও। দিদি চূড়ান্ত বিরক্ত হয়ে ঝটকা মেরে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, না ভাইয়া, আমার একটা দরকারি কাজ আছে, আপনি বসেন, পরে কথা হবে। রাসেল নাছরবান্দার মতো বলল, রাখো তোমার কাজটা পরে হবে, আগে বসো, একটু গল্প করি। দিদি আবারও না করতে চাইলো, কিন্তু রাসেল একরকম জোর করে ওকে পাশে বসিয়ে দিল। রিদি প্রচন্ড অস্বস্তি আর বিরক্তি নিয়ে চুপচাপ বসে রইল। তুর্য আর রিফাত বাড়ির বড়দের সাথে কুশল বিনিময় করলো। বিলকিস চৌধুরী শুভ্রদের দেখে হাসি মুখে বললেন, তোমরা হয়তো জার্নি করে অনেকটা টায়ার্ড হয়ে গেছো, বসো বাবা, আমি সবার জন্য ঠান্ডা শরবত আনছি। রিফাত আর তুর্য গিয়ে মিহি আর পাখিদের সামনে সোফাটায় বসলো। রিফাত আসলে হালকা হেসে মিহি আর পাখিদের দিকে তাকিয়ে বলল, হাই সুন্দরীরা, কি খবর? আবার দেখা হয়ে গেল। মিহি চিপসের প্যাকেট থেকে একটা চিপস মুখে পুরে হালকা হেসে সহজ গলায় বলল, এই তো ভালো, আপনারা কেমন আছেন? রিফাত সোফায় আরাম করে হেলান দিয়ে বসে হাসি মুখে জানালো, এই তো, আমরাও বেশ ভালো আছি। রিফাত এবার হৃদির দিকে তাকিয়ে বন্ধু সুলভ গলায় বলল, হাই হৃদি, কেমন আছো? হৃদি রাসেলের পাশে বসে অস্বস্তি বোধ করলেও মুখে জোর করে হাসি ফুটিয়ে নরম স্বরে বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? রিফাত মাথা নেড়ে সাই দিয়ে উৎসাহ নিয়ে বলল, ভালো, তোমাদের নানু বাড়ির এই গ্রামটা দেখার খুব শখ ছিল, তাই হুট করে চলে আসলাম। হৃদি বিনয়ের সাথে মৃদু হেসে বলল, খুব ভালো হয়েছে ভাইয়া। রিফাত এবার রাসেলের দিকে তাকাতেই রাসেল বেশ গদগদ হয়ে আলাপ জমানোর চেষ্টা করলো। সে রিফাতের দিকে তাকিয়ে চটপট নিজেকে জাহির করে বলল, হাই, আমি রাসেল, শুভ্রর ফুফাতো ভাই। ঠিক সেই মুহূর্তে পাশে থাকা তুর্য সরু চোখে রাসেলের দিকে তাকিয়ে ঠাট্টার ছলে টিপ্পনি কেটে বলল, তা কোন রাসেল? রাসেল ভাইপার নাকি?
তুর্যের এমন রসিকতা শুনে ড্রয়িং রুমে উপস্থিত সবাই একযোগে হো হো করে হেসে উঠল। রিদিও নিজের হাসি চেপে রাখতে পারল না। রাসেল তুর্যের দিকে তাকিয়ে কিছুটা থতমত খেয়ে কাঁচোমাচো মুখে বলল, আপনিও না ভাইয়া মাঝখান দিয়ে খুব মজা করছেন। তুর্য নিজের স্মার্ট ঘড়িটার দিকে তাকিয়ে মুচকি হেসে পাল্টা জবাব দিল, আরে মজা করাই তো আমাদের কাজ। শুভ্র নিজের রাগটা আর কোনোভাবেই সামলাতে পারছে না। কড়াকড়ি নিষেধ করার পরেও রিদি কিভাবে ওভাবে রাসেলের পাশে বসে আছে এটা ভেবে ওর পিঠে জ্বলে যাচ্ছে। ওর তীব্র ইচ্ছে করছে এখনই গিয়ে রিদির গালে শক্ত করে একটা চড় বসিয়ে দিতে। রাগে শুভ্রর বুকটা দ্রুত ওঠানামা করছে। সে বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে কোনো মতে শান্ত করার চেষ্টা করলো। ওর শরীরটা কেমন যেন রিরি করছে। এখন একটা ঠান্ডা পানির শাওয়ার না নিলে মাথার রগ ছিঁড়ে যাবে। সে রিদির দিকে এক পলক জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে মনে মনে গজরাতে আওড়ালো, তোকে তো আমি পরে দেখে নিব। তোর কপালে আজ অশেষ দুঃখ আছে। আমার কথা না রাখার সাহস তোর কোত্থেকে হয়? সেই দম্ভটা আজ আমি চূর্ণ করবই। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। শুভ্র আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে রান্নাঘরের দিকে তাকিয়ে একটু গলা উঁচিয়ে তার মায়ের উদ্দেশ্যে কড়া মেজাজে হাঁক ছেড়ে বলল, আমো জলদি আমার রুমে এক কাপ কফি পাঠাও। বলেই শুভ্র গটগট করে নিজের রুমের দিকে চলে গেল। ওদিকে ড্রয়িং রুমে রিফাত, তুর্য আর বাকিদের হাসি আড্ডা আর খুনসুটি আগের মতোই চলতে থাকলো। কিছুক্ষণের মধ্যেই সাহেরা চৌধুরী এক কাপ গরম কফি এনে সরাসরি দিদির হাতে ধরিয়ে দিয়ে ব্যস্ত গলায় বললেন, যা তোমা গিয়ে তো শুভ্র ভাইকে কফিটা দিয়ে আয় তো। আমি রান্নাঘরে ডাল বসিয়েছি, পুড়ে যাবে, তাড়াতাড়ি যা। বলেই তিনি আর উত্তরের অপেক্ষা না করে চলে গেলেন। হৃদির কলিজাটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। শুভ্রর ওই রাগে চোখের কথা মনে পড়তেই ওর হাত পা ঠান্ডা হয়ে আসছে। তবুও নিজেকে সামনে নিয়ে সে ধীর পায়ে শুভ্রর রুমের দিকে এগিয়ে গেল। হৃদির রুমে ঢোকার ঠিক সেই মুহূর্তেই শুভ্র ওয়াশরুম থেকে বের হলো। তার কোমরে শুধু একটা তোয়ালে জড়ানো, সুঠাম দেহ থেকে টপ টপ করে পানি ঝরছে। ভেজা চুলগুলো কপালে এসে লেপ্টে আছে। হঠাৎ শুভ্রকে এই অবস্থায় দেখে হৃদয় অপ্রস্তুত হয়ে তড়িৎ গতিতে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে ফেলল। লজ্জায় লাল হয়ে সে বিড়বিড় করে বলল, ছি ছি, আসার আর সময় পেলি না? কি লজ্জা! শুভ্র কোনো কথা না বলে ধীর পায়ে হৃদির ঠিক পেছনে এসে দাঁড়ালো। ওর শরীর থেকে সাবানের সুগন্ধ আর ভেজা শরীরের হিমেল ভাব রীতি অনুভব করতে পারছে। রীতি মাথা নিচু করে কাপা কাপা গলায় বলল, ভাইয়া আপনি তাড়াতাড়ি পোশাক পরে নেন, আর আমি কফির কাপটা টেবিলে রেখে যাচ্ছি। বলে দিদি চোখ বন্ধ অবস্থায় উল্টো পায়ে হেঁটে যেতেই সে সজোরে শুভ্রর সদ্য গোসল করা শক্ত বুকের ওপর গিয়ে ধাক্কা খেল। হৃদয় মনে হলো সে জীবন্ত কোনো শক্ত পাথরের পাহাড়ের সাথে ধাক্কা খেয়েছে। সে হকচকে ঘুরে তাকিয়ে শুভ্রকে একইভাবে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও উল্টে ঘুরে দাঁড়িয়ে বিরক্ত গলায় বলল, ছি ভাইয়া, আপনার কি একটু লজ্জা নেই? এভাবে শুধু একটা টাওয়াল পরে সামনে দাঁড়িয়ে আছেন। তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করেন তো। শুভ্র এবার হৃদির কানের কাছে মুখ নিয়ে বেশ গম্ভীর আর ভারী গলায় প্রশ্ন করলো, যদি না পড়ি তবে তুই কি করবি? হৃদি এবার কিছুটা রেগে গিয়ে উত্তর দিল, আজব, আমি কি করব? আপনার ইচ্ছে, পড়বেন কি পড়বে না। আমার কাজ ছিল কফিটা দিয়ে যাও, সেটা দিয়েছি, এখন আমি চলে যাচ্ছি। বলে হৃদি দ্রুত কফির কাপটা বাসের টিপয়ে নামিয়ে রেখে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। কিন্তু দরজার কাছে পৌঁছানোর আগেই শুভ্র বাজ পাখির মতো ছবিরে ওর ডান হাতটা শক্ত করে চেপে ধরলো। হৃদি কিছু বুঝে ওঠার আগেই শুভ্র ওকে হ্যাচকাটানে ঘুরিয়ে এনে একদম দেওয়ালের সাথে চেপে ধরলো। ওর হাতের বজ্রমুষ্টিতে হৃদির যন্ত্রণায় কুকড়ে উঠল। হৃদি অবাক চোখে শুভ্রর দিকে তাকালো। শুভ্রের চোখ দুটো রাগে একদম জবা ফুলের মতো লাল হয়ে আছে। বুকটা কামারের হাঁপড়ের মতো দ্রুত ওঠানামা করছে। শুভ্রর প্রতিটা তপ্ত নিঃশ্বাস হৃদির মুখে এসে আছড়ে পড়ছে, আর ওর ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ে হৃদির কাঁধ ভিজিয়ে দিচ্ছে। শুভ্রর এমন রুদ্রমূর্তি দেখে হৃদি ভেতরে ভেতরে শিউরে উঠল। শুভ্র হৃদির চোখের মনির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে হুঙ্কার দিয়ে বলল, তোর সাহস কি করে হয় রাসেলের পাশে গিয়ে বসার? তোকে আমি বলিনি যে ওর থেকে অন্তত 10 হাত দূরে থাকবি? হৃদি যন্ত্রণায় ভ্রু কুঁচকে ফেলল, কিন্তু দমে গেল না। সে পাল্টা যুক্তি দিয়ে বিরক্ত গলায় বলল, পাশে বসলে সমস্যা কি? আর আমি তো ওই হৃদি কথাটা শেষ হওয়ার আগেই শুভ্র ওর গলার স্বর আরো চড়িয়ে কড়া শাসনে বাধা দিয়ে বলল, সমস্যা আছে, আমি বলেছি মানে আছে। তুই রাসেলের আশেপাশেও ঘেসবি না, ওর থেকে যোজন যোজন দূরে থাকবি, এটাই আমার শেষ কথা। শুভ্রর এমন পাগলামি দেখে হৃদি এক মুহূর্তের জন্য থমকে গেল। মনে মনে ভাবলো, আচ্ছা শুভ্র ভাই কি কোনোভাবে জেলাস?
ওর এই অধিকার খাটানো কি হিংসে থেকে আসছে? যে মুহূর্তেই হৃদির মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে গেল। সে শুভ্রকে আরো তাড়ানোর জন্য তাচ্ছিল্যের সুরে বলল, আজব লোক তো আপনি। পাশে বসেছি তো কি হয়েছে? রাসেল ভাইয়ার তো কোনো খারাপ উদ্দেশ্য নেই, উনি তো বেশ সহজ সহজ মানুষ। কথাটা শোনা মাত্রই শুভ্রর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে এবার হৃদের দুই গাল দুটো এক হাতে শক্ত করে চেপে ধরে ক্রূর হাসি হেসে বলল, বাহ, খুব দেখছি রাসেলের পাশে বসতে ভালো লেগেছে তোর। ওর সঙ্গ খুব এনজয় করছিস তাই না? গালে শুভ্রর আঙুলের চাপে রীতি বেশ ব্যথা পেল, তবুও সে মুখ কুচকে জেদি গলায় বলল, ভাইয়া আপনি কিন্তু আমার সাথে খুব খারাপ ব্যবহার করছেন। রাসেল ভাইয়া মানুষ হিসেবে অনেক ভালো, তাহলে অযথা কেন একটা ভালো মানুষের উপর এত রাগ দেখাচ্ছেন আপনি? রীতির মুখে রাসেলের গুণগান শুনে শুভ্রর মাথা একদম বিগড়ে গেল। সে রীতির গাল দুটো আরো জোরে পিষে ধরে প্রায় চিৎকার করে ফেটে পড়ল। রাসেল ভালো নাকি খারাপ সেটা আমার জানার কোনো প্রয়োজন নেই। আমি তোকে যা বলছি তুই শুধু সেটাই কর। আইন মনে রাখবি, আমি ব্যতীত এই দুনিয়ার সব পুরুষ তোর জন্য নিষিদ্ধ। শুভ্রের মুখের অপর এমন সপাট কথা শুনে দিদি যেন মুহূর্তের জন্য কথা বলার শক্তি হারিয়ে ফেলল। শুভ্রের সেই এই রুদ্রমূর্তি তার কাছে একেবারেই অপরিচিত, কিন্তু এই অদ্ভুত আচরণ কি সত্যিই হিংসে থাকে? ভাবতেই দিদির মনটা এক অজানা খুশিতে ভরে উঠল। সে শুভ্রকে আরো খেপিয়ে তোলার জন্য জেদি গলায় বলল, শুনবো না আপনার কথা, আমি 100 বার রাসেল ভাইয়ার সাথে কথা বলবো। আমাকে শাসন করার আপনি কে? আমার হাজবেন্ড? কেমন হাজবেন্ড যে আজও আমাকে স্ত্রী হিসেবে মেনে নিতেই পারেনি? তাহলে সেই স্ত্রীর ওপর আপনি অধিকার কোন সাহসে দেখান? রীতির এই তীক্ষ্ণ কথাগুলো শুভ্রের ধৈর্যের শেষ বাদটা চুরমার করে দিল। এতক্ষণ সে নিজেকে কোনো মতে শান্ত রাখার চেষ্টা করছিল, কিন্তু এবার আর পারল না। হাতে নিয়ন্ত্রণ হারিয়ে সে সজোরে রীতির গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। চরের ধাক্কায় রীতি ছিটকে গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খেল। ওর ঠোঁটের কোণে ফেটে নোনা রক্ত গড়িয়ে পড়ল। শুভ্র হৃদির চোখের দিকে তাকিয়ে হিংস্র গলায় গর্জে উঠল, বুকের পাটা থাকলে রাসেলের আশেপাশে যাস, খুন করে ফেলবো আমি তোকে, একদম শেষ করে দেব। হৃদি গালে হাত দিয়ে ব্যথায় কুকড়ে গেলেও আহার মানল না। সে চোখের পানি মুছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলল, তো মেরেই ফেলেন না, বারণ করেছে কি আপনাকে? মেরে আপদ বিদায় করেন। শুভ্র নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে সজলে দেয়ালের ওপর একটা ঘুষি মারল। দেয়ালের প্লাস্টার যেন খসে পড়ার উপক্রম হলো। সে দাঁতে দাঁত চেপে ফেটে পড়ল, চিৎকার করে বলল, রিদি তুই এখান থেকে যা, এখনই এখান থেকে যা। আমার মাথা ঠিক নেই, আমি উল্টোপাল্টে কিছু একটা করে ফেলতে পারি। আই সেড গেট আউট ফ্রম হিয়ার। রিদি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। অপমানে আর যন্ত্রণায় ভেঙে পড়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। শুভ্র চোখ শক্ত করে বন্ধ করে দেওয়ালের সাথে কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। ওর হাতের মুষ্টি এতটাই শক্ত যে আঙুলের গিরিগুলো সাদা হয়ে গেছে। রাগে আর উত্তেজনায় ওর শরীরের প্রতিটি রগ ফুলে উঠেছে, যেন এখনই ফেটে যাবে। সারা শরীর থরথর করে কাঁপছে ওর। শুভ্র বিড়বিড় করে নিজের মনে খ্যাপাটে গলায় বলল, বুঝতে পারছি তুই আমাকে একদিন ঠিকই ধ্বংস করে দিবি, আর তুই সেটা পারবি, কারণ এই সাইফান শুভ্র চৌধুরীকে ধ্বংস করার ক্ষমতা এই দুনিয়ায় তুই ছাড়া আর কারোর সাধ্য নেই। এই গল্পের পরবর্তী অংশ আমাদের নতুন চ্যানেলে আপলোড হয়ে গেছে। এই গল্পের পরবর্তী অংশের লিংক কমেন্ট বক্সে পিন করে দেওয়া হয়েছে। সবাই লিংকে ক্লিক করে এই গল্পের পরবর্তী অংশ দেখুন। আর সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা এখনো কমেন্ট বক্সে লিংক পাননি, একটু অপেক্ষা করুন। এই ভিডিওর ওপরে গল্পগুলো ভেসে উঠবে, সেখান থেকে ক্লিক করে গল্পগুলো দেখে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।